আমাদের আজকের ক্লাসের টপিকটা হচ্ছে এইচএসসি ভেক্টরের নদী নৌকার ম্যাথ। এই টপিক থেকে ইনশাল্লাহ তুমি তোমাদের একাডেমিক লাইফে বা অ্যাডমিশন লাইফে কোথাও না কোথাও কোশ্চেন পাবে। বিশেষ করে তুমি যদি বলো যে এই অধ্যায় থেকে একটা সিকিউ এর আমি কমন নিশ্চয়তা চাই, একটা সিকিউ একটা টপিক পড়তে চাইলে তোমাকে এই টপিকটা পড়তে হবে। তুমি ধরো পুরো অধ্যায় তো অনেক টপিক আছে, যে আমি একটা টপিক করবো ভাইয়া, এই একটা টপিক থেকে আমার জন্য কোশ্চেন আসার পসিবিলিটি বেশি থাকে, তাহলে সেটা হচ্ছে নদী নৌকার ম্যাথ। এবং এটা খুবই ইম্পর্টেন্ট, খুবই সহজ। তোমাদের এর আগে আমরা যখন ভেক্টর উপাংশ শিখাইছি বা লম্বাংশের সাহায্যে যোগ শিখাইছি, ওই কনসেপ্ট গুলো যদি ঠিকঠাক মতো অ্যাপ্লাই করতে পারো তাহলে আসলে এটা তেমন একটা কঠিন বিষয় হবে না। চলো আমরা ক্লাসটা শুরু করি। আমরা উপরে হেডিং লিখে রাখছি নদী নৌকার ম্যাথ। নদী নৌকার ম্যাথের মোটামুটি তিনটা টাইপ আছে, মানে তিনটা টাইপ না, স্পেশাল কেস আছে দুইটা। আমরা আগে একটু সাধারণ ধারণা নিয়ে ফেলি। তো ধরো আমাদের এখানে আছে একটা নদী, এইটা হচ্ছে আমাদের একটা নদী, এইরকম করে পানি প্রবাহিত হচ্ছে। ধরো এইটা নদীর প্রস্থ, এই যে এতটুকু, এই নদীর প্রস্থটাকে আমি কনসিডার করতেছি ডি। আমরা যে নদী নৌকার ম্যাথ গুলা করবো, প্রত্যেকটা নদী নৌকার ম্যাথে স্রোত থাকবে, স্রোতবিহীন কোনো নদী তুমি পাবা না। প্রত্যেকটা নদী নৌকার ম্যাথে স্রোত থাকবে। তো স্রোতের ডিরেকশন আমরা ধরবো এইদিকে, যেহেতু পানি প্রবাহিত হয় সামনের দিকে আগায় যায়, এই দিকেও ধরতে পারো, মানে এই বরাবর পাড়ের সমান্তরালে স্রোতটা প্রবাহিত হবে। তা ধরো আমাদের যে নদীটা আমরা কনসিডার করতেছি সেই নদীর স্রোত এই দিকে, তাহলে এই দিকে আছে হচ্ছে আমাদের স্রোত। আমরা এই স্রোতের বেগটাকে কনসিডার করলাম ভি, স্রোতটা এই ডিরেকশনে। আর তুমি ধরো এখানে একটা নৌকা নিয়ে আছো, এটা হলো তোমার নৌকা। এই নৌকাটা নিয়ে তুমি কি করবা, নৌকা চালায় নদীর অপর পারে গিয়ে পৌঁছাবা, নৌকা চালায় নদীর অপর পারে গিয়ে পৌঁছাবা। এখন তুমি চিন্তা করো, তুমি এই বরাবর রওনা দিলা, এই বরাবর রওনা দিলা, অর্থাৎ নৌকার বেগ আছে এই দিকে। নৌকার বেগকে আমি কনসিডার করলাম কিউ, কোথাও কোথাও পি দ্বারা প্রকাশ করতে পারে, এটাকে কিউ দ্বারা প্রকাশ করতে পারে, এক্স ওয়াই জেড দ্বারা প্রকাশ করা যাইতে পারে, সম্পূর্ণ তোমার ইচ্ছা। আমি নৌকার বেগটাকে ইউ কনসিডার করছি, স্রোতের বেগটাকে ভি কনসিডার করছি। তাহলে এখন তুমি একটু স্বাভাবিক নিয়মে চিন্তা করো তো, তুমি এই দিকে রওনা দিচ্ছ, স্রোত আছে এই দিকে, তুমি এই দিকে রওনা দিচ্ছ, স্রোত আছে এই দিকে, তুমি কি এই সোজা অপর পারে গিয়ে পৌঁছাইতে পারবা? কখনই কি অপর পারে সোজা যাওয়া সম্ভব? তুমি যখনই এইদিকে যাওয়ার চেষ্টা করবা, স্রোত তোমাকে ধাক্কা দিবে, আরো এইদিকে যাবা স্রোত আরো ধাক্কা দিবে, আরো এইদিকে যাবা স্রোত আরো ধাক্কা দিবে। তাহলে তুমি এইরকম কোন একটা ডিরেকশনে অপর প্রান্তে গিয়ে পৌঁছাবা না। এইটা হচ্ছে তোমার গতিপথ, এই পথে তুমি যাবা। এইটাকে আমরা কি বলতে পারি, লব্ধি বেগ। কিসের কিসের লব্ধি ভাইয়া? লব্ধি বেগ। কার লব্ধি বেগ? নৌকার লব্ধি বেগ। নৌকার লব্ধি বেগ, লব্ধি শব্দের অর্থ আমরা জানি মোট। তাহলে কোন কোন বেগের যোগফল এটা? দেখো, সে যাচ্ছিল ইউ বেগ নিয়ে, স্রোত তার উপর একটা প্রভাব খাটাইছে না, স্রোতের কারণেই তো এদিকে গেছে। তাহলে নৌকার বেগ এবং স্রোতের বেগ মিলায়ে সে কোন দিকে গেছে, এই দিকে গেছে। এই লব্ধি বেগটাকে আমি ডাব্লিউ কনসিডার করলাম। এটা কিসের কিসের যোগফল? ইউ এবং ভি এর, মানে স্রোতের বেগ আর নৌকার বেগ দুটো একসাথে হয়ে এই দিকে গেল। এই সিম্পল মানে বেসিকটা মাথায় রাখলেই আমাদের কাজটা করা যায়। মানে আমরা নৌকায় যে দিকে রওনা দিব কখনোই সেই দিকে পৌঁছাবো না, স্রোত আমাদেরকে একটু দূরে সরাই দিবে। আমরা যে দিকে রওনা দিব কখনোই সেই দিকে পৌঁছাবো না, স্রোত আমাদেরকে কি করবে, একটু দূরে সরাই দিবে। তাহলে দূরে এইদিকে সরায় দিল। আর একটা বিষয় মাথায় রাখতে হবে, নদী নৌকার ম্যাথে প্রত্যেকটা বেগই হচ্ছে সমবেগ। নদী নৌকার ম্যাথে প্রত্যেকটা বেগই কি বেগ ভাইয়া? সমবেগ। প্রতিটি বেগ হলো সমবেগ। মানে এখানে কারো কোনো ত্বরণ নাই, নৌকার কোনো ত্বরণ থাকবে না, স্রোতের বেগের কোনো ত্বরণ থাকবে না, লব্ধি বেগের কোনো ত্বরণ থাকবে না। আচ্ছা, এবার আরো কয়েকটা জিনিস আমরা এখান থেকে মার্ক করি। এই যে নৌকা এবং স্রোত, এই দুইটার লব্ধি এইদিকে না, এই দুইটা ভেক্টরের লব্ধি। তাহলে দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণকে সাধারণত আমরা কি দ্বারা প্রকাশ করতে পারি? আলফা। সামন্তরিক সূত্রে আমরা খেয়াল করছি, দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণকে সাধারণত আমরা কি করতে পারি? আলফা দ্বারা প্রকাশ করতে পারি। আলফা তাহলে কি? নৌকা ও স্রোতের বেগের মধ্যবর্তী কোণ, স্রোতের বেগের মধ্যবর্তী কোণ। বা আমরা কি এটা বলতে পারি না, যে কোণে মাঝি রওনা দিছে, আলফা কোণে রওনা দিছে। কার সাথে আলফা কোণ? পারের সাথে বা স্রোতের সাথে আলফা কোণে রওনা দিছে। এই আলফাটার আর একটা পরিচয় কি হতে পারে? যে কোণে রওনা দেয়। বুঝতে পারছি? আচ্ছা, এবার মাঝি পৌঁছাচ্ছে কোন বরাবর? এই যে এই গতিপথ বরাবর, অর্থাৎ লব্ধি বেগ বরাবর পৌঁছাচ্ছে। তাহলে যদি বলা হয় ভাইয়া কত ডিগ্রি কোণে এসে অপর প্রান্তে গিয়ে পৌঁছাইলো, তাহলে এই যে লব্ধির সাথে যে অ্যাঙ্গেল, এটাকে আমরা কি কনসিডার করি বলেন তো? এটাকে আমরা কনসিডার করি হচ্ছে থিটা।
লব্ধির সাথে যে অ্যাঙ্গেল এটাকে আমরা কি কনসিডার করি? থিটা। তাহলে থিটা হচ্ছে যে কোণে বা যে পথে অপর পারে গিয়ে পৌঁছায়। বুঝতে পারছি? আলফা কোণে তুমি রওনা দিবা আর থিটা কোণে গিয়ে পৌঁছাবা। আলফা কোণে তুমি রওনা দিবা, থিটা কোণে গিয়ে পৌঁছাবা। আলফা কোণে রওনা দিলে কখনোই কি আলফা কোণে পৌঁছাইতে পারবা? কখনোই পারবা না। তার কারণটা কি? স্রোত তোমার উপর সবসময় একটা প্রভাব খাটাবে। স্রোত যে প্রভাবটা খাটাবে তার কারণেই কিন্তু তুমি একটু কি হয়ে যাচ্ছ? বাঁকা হয়ে যাচ্ছ। এখন জিনিসটা কি ক্লিয়ার সবার কাছে? যদি এইটুকু ধারণা ক্লিয়ার থাকে তাহলে আমরা নদী নৌকার ম্যাথটা আশা করি বুঝতে পারবো। আচ্ছা, এখন আমরা হচ্ছে নদী নৌকার ম্যাথের একটা টাইপ শিখব। টাইপ 1 ধরলাম আমরা এটাকে। এই টাইপটার নাম হচ্ছে সর্বনিম্ন দূরত্বে নদী পার। আমি সর্বনিম্ন দূরত্বে একটা নদী পার হইতে চাই। সব থেকে কম যে দূরত্ব আছে সেই দূরত্বে আমি নদীটাকে পার হইতে চাই। তাহলে চলো আমরা একটা নদী আঁকি। এটা ধরো আমাদের নদী। তাহলে নদীতে অবশ্যই স্রোত আছে। এইদিকে হচ্ছে আমাদের স্রোতের বেগ। স্রোতের বেগটাকে আমরা কনসিডার করতেছি কি বলতো? ভি কনসিডার করতেছি। স্রোতের বেগকে আমরা কনসিডার করতেছি ভি। আচ্ছা, আর নদীর প্রস্থ যেটা সেটাকে কনসিডার করলাম কি? নদীর প্রস্থ হচ্ছে ডি। এখন তুমি আসো এই জায়গায়, এই ম্যাথগুলা সাঁতারো দিয়েও আসতে পারে, নদীর মধ্যে নৌকাও চালাইতে বলতে পারে। সাঁতারোর হিসাব যেরকম নৌকার হিসাব একই রকম। আচ্ছা, তাহলে এটা ধরো একটা নৌকা। এই নৌকা নিয়ে তুমি সর্বনিম্ন দূরত্বে অপর প্রান্তে গিয়ে পৌঁছাইতে চাও। সর্বনিম্ন দূরত্ব বলতো, আমি যদি এই নৌকা নিয়ে এই দিকে রওনা দেই তাহলে কি এটা সব থেকে কম দূরত্বে নদী পার হবে? এরকম বাঁকা ভাবে পার হইলাম, এই পাশে বাঁকা ভাবে পার হইলাম, তাহলে কি সর্বনিম্ন দূরত্বে পার হওয়া হবে? আচ্ছা, সর্বনিম্ন দূরত্বে পার হইতে গেলে কোন বরাবর পার হইতে হবে? অবশ্যই সোজা। তাহলে এই বরাবর নৌকা অপর প্রান্তে গিয়ে যদি পৌঁছায় তাহলে এটা আমরা কি বলবো? সর্বনিম্ন দূরত্বে পৌঁছাইছে। কারণ এরকম সমান্তরাল ও ভালো কথা, নদী নৌকার ম্যাথে নদীর পারগুলা সমান্তরাল, যদিও বাস্তবে নদীর পারগুলা কিন্তু সমান্তরাল হয় না। দুইটা পার কোথাও ভাঙে বেশি, কোথাও ভাঙে কম, কিন্তু আমাদের ম্যাথে নদী নৌকার পারগুলা কি হবে? পরস্পর সমান্তরাল। তাহলে সমান্তরাল দুইটা বাহুর সর্বনিম্ন দূরত্ব কোনটা? এই যে লম্বালম্বি যে দূরত্ব, এটাই হচ্ছে সর্বনিম্ন দূরত্ব। তাহলে এখন তুমি এই বরাবর পৌঁছাইতে চাও। তুমি কি চাও? এই বরাবর পৌঁছাইতে চাও। তাহলে নৌকার লব্ধি বেগ হবে এই দিকে, লব্ধি বেগ ডাব্লিউ হবে এই দিকে। এখন তুমি একটু বুদ্ধিমানের মতো চিন্তা করো, তাহলেই বুঝতে পারবা। তুমি যদি এই বরাবর রওনা দাও তাহলে কখনোই কি এই বরাবর পৌঁছাইতে পারবা? তাহলে রওনা দিতে হবে কিভাবে? এর ডান দিকে রওনা দিতে হবে কি? এই দিকে রওনা দিলে তো ঠেলে আরো এই দিকে নিয়ে যাবে। রওনা দিতে হবে কোথায়? এই দিকে বরাবর। এই দিক বরাবর তোমার কি করতে হবে? রওনা দিতে হবে। তাহলে এই দিকে আছে কি ভাইয়া? নৌকার বেগ। নৌকার বেগকে আমরা কনসিডার করছি কি বলতো? ইউ। ঠিক আছে, তাহলে এই দিকে রওনা দিলে তাহলে তুমি এই দিক বরাবর পৌঁছাইতে পারবা। তার মানে দেখো, এটা আমরা যদি ভেক্টরের মেইন নিয়মে চিন্তা করি যে দুইটা ভেক্টরের লব্ধি সবসময় মাঝামাঝি একটা ডিরেকশনেই থাকবে, তাহলে এই যে একটা ভেক্টর, এই যে একটা ভেক্টর, তাদের লব্ধি মাঝামাঝি মিলে গেছে। তাহলে এখন তুমি রওনা দিবা কত কোণে? ধরে নিলাম স্রোতের সাথে আলফা কোণে রওনা দিবা। স্রোতের সাথে আলফা কোণে। এই আলফার মানটা তুমি জানো না, তবে দেখো তো তুমি কত কোণে পৌঁছাবা সেটা কি জানো? সোজা অপর প্রান্তে গিয়ে যদি পৌঁছাও তাহলে দেখো তো এত অ্যাঙ্গেলে পৌঁছাইলা, তাহলে এই অ্যাঙ্গেল থিটা এর মান অবশ্যই কত ডিগ্রি? 90 ডিগ্রি। তাহলে টাইপ 1 এ একটা জিনিস ফিক্স, সেটা হচ্ছে থিটা এর মান সবসময় কত ডিগ্রি হবে? মানে তোমাকে 90 ডিগ্রি কোণে বা লম্বভাবে অপর প্রান্তে গিয়ে পৌঁছাইতে হবে। 90 ডিগ্রি কোণে বা লম্বভাবে অপর প্রান্তে গিয়ে পৌঁছাইতে হবে, তাহলেই তুমি সর্বনিম্ন দূরত্বে নদী পার হইতে পারবা। তাহলে দেখি তো এখন এই কত কোণে রওনা দিলে, কত কোণে রওনা দিলে আমি অপর প্রান্তে 90 ডিগ্রি কোণে পৌঁছাবো? কত কোণে রওনা দিলে মানে আলফা বের করতে বলছে, কত কোণে রওনা দিব এটা আমরা একটু বের করব এখন। কত কোণে রওনা দিব এটা আমরা একটু বের করব। তার মানে আলফা ইকুয়ালস টু হোয়াট? দেখো আমার কাছে থিটা এর মান জানা আছে না? লব্ধির অ্যাঙ্গেল থিটা, লব্ধির অ্যাঙ্গেল থিটা অর্থাৎ tan থিটা। tan থিটা বের করার সূত্র মনে আছে আমাদের? একটা ছন্দ পড়ানো হয়েছিল, যার সাথে অ্যাঙ্গেল সে হলো সিঙ্গেল। দেখো তো থিটার এই অ্যাঙ্গেলটা ইউ এর সাথে না ভি এর সাথে? ইউ এর সাথে না ভি এর সাথে?
অবশ্যই ভি এর সাথে, তাহলে যার সাথে অ্যাঙ্গেল সে কি সিঙ্গেল, তাহলে ভি প্লাস ইউ কজ আলফা, উপরে হচ্ছে ইউ সাইন আলফা। হয়েছে? সূত্র কি লেখা ঠিক হইলো কিনা দেখো তো। যার সাথে অ্যাঙ্গেল সে সিঙ্গেল, উপরে ইউ নিচে ইউ, সাইন বাই কজ আলফা এবং আলফা লেখা হয়ে গেল। এবার দেখো তো থিটা এর ভ্যালু কত বলো তো ভাইয়া? থিটা এর ভ্যালু হচ্ছে 90 ডিগ্রি ইজ ইকুয়ালস টু ইউ সাইন আলফা ভি প্লাস ইউ কজ আলফা। tan 90 এর ভ্যালু আমরা কত ধরতে পারি? 1/0। যে কোনো সংখ্যা ডিভাইডেড বাই 0 ধরা যায়, তবে আমরা হিসাবের সুবিধার জন্য 1/0 ধরতে পারি। ইউ সাইন আলফা ডিভাইডেড বাই ভি প্লাস ইউ কজ আলফা। কেউ যদি এখন মনে করে যে আড়াআড়ি গুণ করব তাও হবে, অথবা যদি মনে করে যে এইটা ইকুয়ালস টু 0 তাও হবে, আড়াআড়ি গুণ করলেও কিন্তু একই রকম হিসাব। তাহলে ভি প্লাস ইউ কজ আলফা ইকুয়ালস টু কত আসতেছে? 0। ঠিক আছে কি দেখো তো, ভি প্লাস ইউ কজ আলফা ইকুয়ালস টু 0। তাহলে বাকি অংশ আমি একটু এই পাশে করি। তাহলে এখন এখান থেকে দেখো তো কি লেখা যাবে? প্লাস ভি ওই পাশে গেলে কি হয়ে যাবে বলো তো? মাইনাস ইউ কজ আলফা ইকুয়ালস টু মাইনাস ভি। তাহলে কজ আলফা ইকুয়ালস টু মাইনাস ভি ডিভাইডেড বাই ইউ। এখন আলফার মান বের করতে হবে। আলফা সমান সমান কি লেখা যাবে তাহলে? কজ ইনভার্স 1 মাইনাস ভি ডিভাইডেড বাই ইউ। তাহলে এই অ্যাঙ্গেলে যদি তুমি রওনা দাও তাহলে তুমি অপর প্রান্তে গিয়ে পৌঁছাইতে পারবা। কিভাবে? লম্বভাবে বা সর্বনিম্ন দূরত্বে, বা ঠিক অপর প্রান্তে গিয়ে পৌঁছাইতে পারবা। পরীক্ষায় অবশ্যই তোমাকে ভি এবং ই এর মানটা দেয়া থাকবে। আচ্ছা, এখন একটা জিনিস ঠান্ডা মাথায় চিন্তা করো, এই যে কজের ভিতরের এই মানটা প্লাস না মাইনাস? কজের ভিতরে এই মানটা মাইনাস। বলতো কজের মান মাইনাস কোন কোয়াড্রেন্টে হয়? সেকেন্ড কোয়াড্রেন্টে হবে। সেকেন্ড কোয়াড্রেন্টে মানে 90 থেকে বড়, 180 থেকে ছোট। এখন তুমি দেখো এই আলফাটা কি 90 থেকে বড় না? 90 ডিগ্রি থেকে বড় করে রওনা দিলেই তো তুমি 90 ডিগ্রিতে পৌঁছাইতে পারবা, তাছাড়া কি পারবা? না। এই জন্য দেখো এখানে এই মানটা কি আসছে? মাইনাস। তাহলে এই আলফার মান সবসময় 90 এর থেকে কি হবে? বড় হবে। আলফার মান সবসময় 90 থেকে বড় হবে। এই ম্যাথের সর্বনিম্ন দূরত্বে নদী পার হওয়ার আর একটা শর্ত আছে। শর্তটা কি? নৌকার বেগের মান স্রোতের বেগের থেকে সবসময় বেশি হতে হবে। কেন বেশি হতে হবে? প্রথম কথা, আমরা একটু বাংলা নিয়মে বোঝার চেষ্টা করি, একদম হচ্ছে কোনো ম্যাথটা আমরা বুঝি না। ধরো নৌকার বেগ কম, স্রোতের বেগই বেশি। নৌকার বেগ কম, স্রোতের বেগ বেশি। তুমি এইদিকে যখন রওনা দিবা, স্রোতের বেগ বেশি হওয়ার কারণে স্রোত তোমাকে বেশি ধাক্কা দিবে না, বেশি ধাক্কা দিয়ে একবার এইদিকে নিয়ে চলে যাবে। হয়তো পার হইতে হইতে এই বরাবর চলে আসতে পারো, অনেক দূরে চলে আসতে পারো। কিন্তু যদি নৌকার বেগটা বেশি হয় তাহলে অবশ্যই স্রোতের বেগটাকে ওভারকাম করে বা ওটাকে উপেক্ষা করে তুমি ধীরে ধীরে সামনের দিকে আগাইতে পারবা। এটা হচ্ছে বাংলা পদ্ধতি। আর প্রথমে হচ্ছে ভেক্টর পদ্ধতি শিখি, তারপরে ম্যাথমেটিক্যাল অ্যাপ্রোচটাও দেখবো। ভেক্টর পদ্ধতি কি? দুইটা ভেক্টরের লব্ধি সবসময় মাঝ বরাবর থাকে, আর যে ভেক্টরের মান বড় লব্ধিটা তার দিকে সরে যায়। তাহলে দেখো তো লব্ধিটা ইউ এর কাছে সরে আসছে না, তার মানে অবশ্যই ইউ এর মানটা ভি এর থেকে বেশি। এবার ম্যাথমেটিক্যাল একটা জিনিস চিন্তা করে একইভাবে চিন্তা করি। আচ্ছা দেখো, এখানে আমরা বললাম ইউ এর মানটা বড় আর ভি এর মানটা ছোট। যদি ভি এর মানটা বড়, ইউ এর মানটা ছোট হইতো, তাহলে আমার এইখানে দেখো উপরে একটা বড় সংখ্যা হইতো আর নিচে একটা ছোট সংখ্যা হইতো। তাহলে একটা বড় সংখ্যাকে ছোট সংখ্যা দ্বারা ভাগ করলে ভাগফল কি একের থেকে বেশি হয় না কম হয়? একের থেকে অবশ্যই কি হবে? বেশি হবে। একের থেকে বেশি হবে। ধরো যে কোনো একটা বড় সংখ্যা 4, তার থেকে একটা ছোট সংখ্যা ধরো 2 দ্বারা ভাগ করো, যে কোনো ছোট সংখ্যা দ্বারা, তাহলে অ্যান্সার আসবে কত? 2। বা 4 ডিভাইডেড বাই 3 করলে 1.33, মানে একের থেকে বড়ই আসবে। তো একের থেকে যদি বড় হয়, cos আলফা এর মান কখনো একের থেকে বড় হইতে পারে? cos এর সর্বনিম্ন মান হচ্ছে -1, সর্বোচ্চ মান হচ্ছে +1। একের থেকে বড় কিন্তু cos এর কোনো মান হয় না। তুমি যখন এখানে v এর মানটা বড় বসাবা, u এর মান ছোট বসাবা, ক্যালকুলেটরে দেখবে ইরর চলে আসছে। কেন ইরর আসবে? কারণ cos এর মান আসলে কি হয় না, একের থেকে বড় হইতে পারে না। দেখো এই জিনিসটুকু বুঝতে পারছো কিনা? এখন তুমি কি সরাসরি পরীক্ষায় সিকিউতে আসলে এই সূত্র কি সরাসরি অ্যাপ্লাই করবা? না, এটা সরাসরি অ্যাপ্লাই করলে তোমাকে কখনোই পরিপূর্ণ মার্ক দেওয়ার সম্ভাবনা নাই। কি করবা? এই পুরো প্রসেস করে আসবে, এখান থেকে শুরু করে এখানে যায় মান বসাবা। এটা কখন করবা? সরাসরি কখন অ্যাপ্লাই করতে পারবা? শুধুমাত্র অ্যাডমিশন প্লাস এমসিকিউতে। এটা তুমি শুধুমাত্র অ্যাডমিশন প্লাস এমসিকিউতে সরাসরি অ্যাপ্লাই করতে পারবা, অন্য কখনো এটা সরাসরি অ্যাপ্লাই করবা না। ফুল মার্ক দিবে না, অর্ধেক মার্ক হয়তো দিতে পারে। তাহলে কত কোণে রওনা দিব? স্রোতের বেগ আর নৌকার বেগ জানা থাকলে সেটা আমরা বের করতে পারবো না? আশা করা যায় অতি সহজে বের করতে পারবো। তাহলে তোমার কাছে কয়েকটা জিনিস এই টাইপের ম্যাথে জানতে চাইতে পারে। প্রথম কথা হচ্ছে কত কোণে রওনা দিছে। আরেকটা কি জিনিস জানতে চাইতে পারে? কত কোণে যায় পৌঁছাবে। দেখো কত কোণে পৌঁছাবে এটা তো বোঝাই যাচ্ছে।
আর কি জিনিস চাইতে পারে হচ্ছে তুমি কত বেগে অপর প্রান্তে গিয়ে পৌঁছাইলা। কি চাইতে পারে? কত বেগে অপর প্রান্তে গিয়ে পৌঁছাইছো। তাহলে কত বেগে অপর প্রান্তে গিয়ে পৌঁছাইছো মানে কি বেগ বলতো? লব্ধি বেগ। তাহলে এখন সেইটা আমরা একটু বের করার চেষ্টা করি। আমরা এখন লব্ধি বেগটা নির্ণয় করব। লব্ধি বেগ। লব্ধি বেগ আর একটা কি বলতে পারি? যে বেগে অপর প্রান্তে গিয়ে পৌঁছাবো। যে বেগে অপর প্রান্তে পৌঁছাবো, এটা এখন আমরা একটু বের করার চেষ্টা করব। দেখো, যে বেগে অপর প্রান্তে গিয়ে পৌঁছাবো সেটা হচ্ছে লব্ধি বেগ। যে বেগে অপর প্রান্তে গিয়ে পৌঁছাবো লব্ধি বেগ। এটা কার কার লব্ধি ভাইয়া? নৌকার বেগ এবং স্রোতের বেগের লব্ধি। তাহলে নৌকার বেগ এটাও ভেক্টর রাশি, স্রোতের বেগ এটাও ভেক্টর রাশি। দুইটা ভেক্টর রাশির লব্ধি কিভাবে বের করে? দুইটা ভেক্টর রাশির লব্ধির মান বের করার সূত্র হচ্ছে সামন্তরিক সূত্র। সামন্তরিক সূত্র অনুসারে আমরা কি লিখতে পারি? √p² + q² + 2pq cos আলফা। তবে এখানে তার pq নাই, কি আছে? u আর v। তাহলে সেইটা লেখো, √u² + v² + 2uv cos আলফা। তুমি একটা কাজ করতে পারো কি, এখান থেকে আলফার মান বের করে নিয়ে ওখানে বসাইতে পারো, যেহেতু আলফা আননোন। যদি মনে করো না ভাই আমি আলফার মান বের করবো না, তাহলে কি করা যাবে না? করা যাবে। আমরা একটু ছোট্ট করে বুদ্ধি খাটাবো। কি বুদ্ধি খাটাবো? দেখো, cos আলফার একটা মান আমরা এখানে বের করে রাখছি না? cos আলফার মান কত? -v/u। এটা আমি যদি এখানে একটু বসাই, cos আলফার মান -v/u, এখানে একটু বসাই, তাহলে u² + v² + 2uv ইনটু -v/u। এই যে cos আলফার মান, তাহলে দেখো u এবং u কেটে গেল, আর এখানে কি থাকলো? v আর v। তাহলে √ কি দাঁড়াচ্ছে? u² + v² - 2v²। -2v² দাঁড়াচ্ছে না? দেখো তো, এই যে v আর v গুণ করলে v², এই যে মাইনাস এই যে প্লাস, প্লাসে মাইনাসে কি হয়ে গেল? মাইনাস। তাহলে দেখো তো, +v² - 2v², তাহলে কি দাঁড়াচ্ছে? √u² - v²। তাহলে দেখো, এইটা দিয়েও তুমি সরাসরি করতে পারো। তাহলে কি আলফার মান আর প্রয়োজন হবে? নিচেটাতে করলে কি আলফা লাগতেছে? আর লাগতেছে না। কেউ যদি চায় আলফার মান বের করে ওখানে বসায় লব্ধি বেগ বের করতে পারে, যে কত বেগে অপর প্রান্তে গিয়ে পৌঁছাইলো। কেউ যদি চায় √u² - v² দিয়েও করতে পারে। এক্ষেত্রে কিন্তু সেটার আর প্রয়োজন হবে না। দেখো, এই যে √u² - v², এটা আমরা কিভাবে এনে দেখাইলাম? সামন্তরিক সূত্রের সাহায্যে। সামন্তরিক সূত্রের সাহায্যে এনে দেখাইলাম না? যদি মনে করো ভাই আমি ভেক্টর টেক্টর পারি না, আমি তাও এটা বের করতে চাই, তাও হবে। কিভাবে হবে? আমরা পিথাগোরাসের উপপাদ্য অ্যাপ্লাই করতে পারি। পিথাগোরাসের উপপাদ্য কেমন? একটু তাকাও। এইটা হচ্ছে তোমার স্রোতের বেগ v, এটা হচ্ছে লব্ধি বেগ w, এইটা হচ্ছে তোমার নৌকার বেগ u, তাই না? এখন এই ভিটাকে ভেক্টর রিপ্লেস করে আমরা এখানে কি কনসিডার করতে পারি না? ভিটাকে ভেক্টর রিপ্লেস করে এখানে নিয়ে আসতে পারি না? ভেক্টর রিপ্লেসমেন্টের শর্ত কি ছিল? মান এবং দিক অপরিবর্তিত রাখতে হবে। মান এবং দিক অপরিবর্তিত রাখতে হবে। দেখো, দিক সেম রাখছি, মানটাও সেম। তাহলে এখানে দেখো একটা সমকোণী ত্রিভুজ তৈরি হয়ে গেছে। সমকোণী ত্রিভুজের ইউটা কি বলতো? অতিভুজ। আর যে কোনো একটা লম্ব, যে কোনো একটা ভূমি। তো তুমি এখন এই ডাব্লু বের করতে চাও, ধরো এটা লম্ব, তাহলে আমরা এমনিতে জানি অতিভুজ স্কয়ার ইকুয়ালস টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, তাই জানি না? তাহলে দেখো তো, ডাব্লু সমান সমান কি দাঁড়াচ্ছে? ভি স্কয়ার এই পাশে আসলে কি হবে? u² - v²। ডাব্লু এর উপর স্কয়ার ছিল, এই পাশে আসলে কি হয়ে যাবে? রুট। দেখো, এটাই কিন্তু পুরা সামন্তরিক সূত্রের মাধ্যমেও নিয়ে আসা যায়। যে যেভাবে পরীক্ষার হলে মনে রাখতে পারে করলেই হলো। পরীক্ষার হলে তুমি প্রথমটা দিয়ে করতে পারো, এইটা দিয়ে করতে পারো, অথবা যদি পিথাগোরাস দিয়ে আনো তাও হবে। বুঝতে পারছি আমরা যে লব্ধি বেগে বা যে বেগে অপর প্রান্তে গিয়ে পৌঁছাবো, সেই বেগের মানটা যদি তোমাকে বের করতে বলে, আশা করা যায় পারবা। যদি তোমার কাছে আলফার মান দেয়া থাকে, তাহলে তো তুমি সরাসরি এখানে বসাইতে পারো। যদি আলফার মান না দিয়ে নৌকার বেগ আর স্রোতের বেগ দেয়, তাহলে এখানে বসায়ও করতে পারো। এই দুইটা জিনিস কি বুঝতে পারছি? আর একটা জিনিস তোমাকে বলতে পারে। কি বলতে পারে? সেইটা হচ্ছে কত সময় লাগবে তোমার ওই প্রান্তে গিয়ে পৌঁছাইতে। ওই প্রান্তে গিয়ে পৌঁছাইতে কত সময় লাগবে? ওই প্রান্তে গিয়ে পৌঁছাইতে কত সময় লাগবে? কত সময়ে, কত সময় লাগবে? কিসের জন্য লাগবে? অপর প্রান্তে পৌঁছাইতে। এখন আমরা
দেখো কি বলছিলাম প্রথমে কনসেপ্টে কি বলছিলাম, এখানে যতগুলা বেগ আছে সবগুলা বেগই কি ধরনের বেগ বলতো? সমবেগ। সবগুলা বেগে কি ধরনের বেগ? সমবেগ। তাহলে সমবেগে যদি চলে, সমবেগে যদি চলে, আমরা 9 10 এ পড়ে আসছি, কি পড়ে আসছি ভাইয়া? s ইকুয়ালস টু vt। s ইকুয়ালস টু vt পড়ে আসছে। s মানে ছিল দূরত্ব, v মানে ছিল বেগ, t মানে ছিল সময়। তবে একটা জিনিস আমরা হয়তো ওইভাবে পড়ি নাই, অ্যাপ্লাই ঠিকই করছি। আমরা দূরত্ব যে বরাবর নিতাম, বেগ কিন্তু সেই বরাবরই নিতাম। চিন্তা করো তো, একটা বস্তু এখান থেকে এইখানে আসলো, তার দূরত্ব অতিক্রম করছে ধরো 20 মিটার, এই দূরত্ব অতিক্রম করতে বেগ হয়েছে ধরো 20 মিটার পার সেকেন্ড, এরকম। তাহলে দেখো, বেগ যে বরাবর সেই বরাবরই দূরত্ব অতিক্রম করে না। আমি যদি এই দিকে গতিশীল হই, আমি কি এই দিকে দূরত্ব অতিক্রম করব? আমি যদি এই দিকে গতিশীল হই, আমি তো এই দিকে দূরত্ব অতিক্রম করব না, কারণ একটা মাত্র বেগ আছে। যদি মাল্টিপল বেগ থাকতো, আমি যদি 2-3টা বেগ অর্জন করতাম, যেরকম এই নৌকাটা করতেছে, স্রোতের বেগ, নৌকার বেগ দুইটাই কিন্তু তার উপর প্রভাব খাটাচ্ছে, তাই সে মাঝ বরাবর যাচ্ছে। কিন্তু ধরো আমি সমবেগে চলতেছি, একটা নির্দিষ্ট বেগে চলতেছি, তাহলে এই সোজা যদি আমি রওনা দেই, তাহলে কখনো মানে আমার বেগ যদি এই বরাবর হয়, আমি কখনো এইদিকে পৌঁছাবো না। তাহলে ধরো আমি এখান থেকে সোজা হেঁটে ওই পর্যন্ত গেলাম, এখান থেকে সোজা এই পর্যন্ত গেছি, তাহলে এখান থেকে ওই পর্যন্ত যাওয়ার সময় আমি কিভাবে বের করব সময়? এই যে এখান থেকে t ইকুয়ালস টু কি লেখা যাবে? s ডিভাইডেড বাই v। তাহলে আমার অতিক্রান্ত দূরত্ব ডিভাইডেড বাই বেগ। এখন বেগ কোনটা নিচ্ছি? যে বরাবর দূরত্ব অতিক্রম করতেছি সেই বরাবরই বেগটা নেওয়া হচ্ছে। যে বরাবর দূরত্ব অতিক্রম করতেছি সেই বরাবর বেগটা নেওয়া হচ্ছে। এই কথাটা একটু মাথায় রেখে আমরা কাজটা করে ফেলবো। দেখি তাহলে টাইম ইকুয়ালস টু কি আসছে? নরমালি দেখো কি আসে? s ইকুয়ালস টু vt। কি আসে? s ইকুয়ালস টু vt। তাহলে t ইকুয়ালস টু s ডিভাইডেড বাই v। এটা সাধারণভাবে সমবেগের সূত্র। তাহলে এখানে প্রয়োজনীয় সময় t হলে, একই রকম ভাবে t ইকুয়ালস টু কি দাঁড়াবে? t ইকুয়ালস টু দাঁড়াবে s ডিভাইডেড বাই v। s মানে দূরত্ব, s মানে দূরত্ব। তাহলে দেখো, তুমি যে নৌকা পারাপার হচ্ছ, তুমি নৌকা পারাপার হচ্ছে এই বরাবর না। তাহলে দেখো, এই বরাবর দূরত্ব কোনটা? এই বরাবর দূরত্ব কোনটা দেয়া আছে বলো তো তোমার কাছে? নদীর প্রস্থ, আর কোনো দূরত্ব তোমার কাছে দেয়া থাকবে না। তাহলে তুমি এই বরাবর মানে লম্ব বরাবর দূরত্ব নিচ্ছ। লম্ব বরাবর দূরত্ব s এর জায়গায় কি আসলো? d। আমরা কি বললাম কথাটা? যে বরাবর দূরত্ব নিবা, যে বরাবর দূরত্ব নিবা সেই বরাবর খালি কি লিখবা? বেগটা বসাবা। সেই বরাবর বেগটা বসাইতে হবে। তাহলে দেখো তো, তুমি পার হচ্ছ সোজা এইদিকে, তোমার কাছে বেগ কিন্তু এখন 3টা। কি কি বেগ? স্রোতের বেগ, লব্ধি বেগ, নৌকার বেগ। দেখো তো, স্রোতের বেগ কি নদীর প্রস্থ বরাবর? স্রোতের বেগটা কি নদীর প্রস্থ বরাবর? না। স্রোতের বেগ কি নৌকার বেগ কি নদীর প্রস্থ বরাবর? না। নদীর প্রস্থ বরাবর বেগ কোনটা? লব্ধি বেগ। তাহলে এখানে d ডিভাইডেড বাই কি আসবে বলতো? w। বুঝতে পারছো? এখন যদি মনে করো ভাইয়া আমার কাছে এই লব্ধি বেগ দেওয়া নাই, তাহলে d ডিভাইডেড বাই রুট ওভার u স্কয়ার মাইনাস v স্কয়ার, এটা কি অ্যাপ্লাই করা যাবে না? এই যে w এর মান আমরা আগেই বের করে রাখছিলাম। তাহলে আলফা ছাড়াও এই কাজটা করতে পারি, আলফা ছাড়াও এই কাজটা করতে পারি। টাইমের আরো সূত্র আছে, সেটা এক এক করে বের করে দেখাচ্ছি। আপাতত দেখো এইটুকু বুঝতে পারছো কিনা? এইটুকু বুঝতে পারছি। চলো এখন আমরা একটু আরো কয়েকভাবে মানে নিচে w এর জায়গায় আরো কি কি দেওয়া যাইতে পারে সেইটা একটু দেখানোর চেষ্টা করি। একটু খেয়াল করেন, এই দিকে আছে হচ্ছে আমাদের নৌকার বেগ u, এই দিকে আছে স্রোতের বেগ v, এইটা হচ্ছে লম্ব বরাবর, এই দিকে আমার নদীর প্রস্থ আছে। দেখো ভিটা ইউ এর সাথে আলফা কোণ উৎপন্ন করছে, তাহলে চিন্তা করো ভি বরাবর ইউ এর উপাংশ কি হবে বলতো? ভি বরাবর ইউ এর উপাংশ মানে নদীর এই পার বরাবর ভি এর ইউ এর উপাংশ, যার সাথে অ্যাঙ্গেল সেই দিকে কি হয়? কস। এই দিকে যদি ইউ কস আলফা হয়, যে বরাবর কস তার লম্ব বরাবর কি আসবে বলতো? সাইন। ইউ সাইন আলফা। জিনিসটা কি ক্লিয়ার? আমাদের ভেক্টরের উপাংশের কনসেপ্ট। এই দিকের সাথে আলফা, তাহলে এই দিকে কস, এই দিকে যদি কস হয়, যে বরাবর কস তার লম্ব বরাবর অবশ্যই কি হবে? সাইন। তাহলে পার বরাবর উপাংশ হচ্ছে ইউ কস আলফা, আর তাহলে এই লম্ব বরাবর আদিবেগ বলতেছি ভুল করে, নৌকার বেগের উপাংশ কি হবে? ইউ সাইন আলফা। তাহলে এই বরাবর উপাংশ কি ইউ সাইন আলফাও লেখা যায় না? তাহলে দেখো আমরা বলছি কি টাইম ইকুয়ালস টু যে বরাবর দূরত্ব সেই বরাবর খালি বেগটা বসাইতে হবে।
তাহলে দেখো টাইম টি ইকুয়ালস টু দূরত্ব ডি। এখন ডি মানে প্রস্থ বরাবর ইউ সাইন আলফাও কাজ করতেছে কিনা, প্রস্থ বরাবর ইউ সাইন আলফা কাজ করতেছে না, তাহলে তুমি চাইলে কিন্তু ডি ডিভাইডেড বাই ইউ সাইন আলফা দিয়েও বের করতে পারবা। এবং এই সূত্রটাই আমরা সবসময় মনে রাখবো। এই একটা সূত্র দিয়ে তুমি নৌকা দিয়ে নদী যেভাবে খুশি পার হও না কেন, এটা সবসময় অ্যাপ্লিকেবল, এটা সর্বদাই সত্য, এটা সর্বদাই সত্য। এই সূত্র যে কোনো নিয়মে খাটবে, কিন্তু উপরের এই দুইটা শুধুমাত্র টাইপ 1 এর ক্ষেত্রে, উপরের এই দুইটা শুধুমাত্র টাইপ 1 এর ক্ষেত্রে। তুমি সব যদি ভুলে দাও, তোমাকে বলছে যে নদী পার হবা কত সময় লাগবে, ঝাড়ে মুখস্থ করতে পারো টি ইকুয়ালস টু ডি ডিভাইডেড বাই ইউ সাইন আলফা। ইউ মানে কি নৌকার বেগ, আলফা মানে কি নৌকাটা পারের সাথে যত কোণে রওনা দিছে, যত কোণে রওনা দিছে সেইটা। দেখো এখান থেকে কিন্তু আরো করা যায়, আরো কি করা যায়, স্রোতের বেগের এই বরাবর উপাংশ নেওয়া যায় না। এখন বলো তো স্রোতের বেগের এই বরাবর উপাংশ কত আসবে? স্রোতের বেগ কাজ করতেছে পার, স্রোতের বেগ হচ্ছে পারের বরাবর মানে পারের সমান্তরাল। বলতো এই লম্ব বরাবর এর উপাংশ কত, কে বলতে পারবে? স্রোতের বেগের এই লম্ব বরাবর উপাংশ কত? স্রোতের বেগের লম্ব বরাবর উপাংশ, উপাংশ নেওয়ার জন্য ওই দিকের সাথে আগে অ্যাঙ্গেল খুঁজতে হয়। তাহলে ভি হলো এই দিকে, এই দিকের সাথে অ্যাঙ্গেল কত বলতো 90 ডিগ্রি। তাহলে এই দিক বরাবর উপাংশ হচ্ছে ভি cos 90, যে দিকের সাথে অ্যাঙ্গেল সেই দিকে cos 90 এর ভ্যালু কত জানো? 0। তাহলে লম্ব বরাবর বেগের উপাংশ কত, স্রোতের বেগের উপাংশ কত? 0। কেন নাই তুমি চিন্তা করো, এই বেগ তো পুরোপুরি পার বরাবর আছে, সোজা এইদিকেই আছে, এর কোনো অংশ এইদিকে তো থাকার সম্ভাবনা নাই। কিন্তু দেখো এইটা কি সরাসরি স্রোত বরাবর বা সরাসরি এই প্রস্থ বরাবর না, তাহলে এর দুইটা উপাংশ অবশ্যই থাকতে পারে, এইদিকে এইদিকে, কিন্তু তো সোজা এই বরাবর যাচ্ছে, তাহলে এর এই দিক বরাবর লম্ব বরাবর কোনো উপাংশ আর থাকতে পারে না। এই জন্য ভি কস দিয়ে আমরা করতে পারবো না, ভি কস দিলে কোনো মানই আসবে না, কোনো বেগই পাওয়া যাবে না। দেখো এই তিনটা জিনিস বুঝতে পারছো কিনা, এই তিনটা জিনিস বুঝতে পারছো কিনা বলো। এই তিনটা জিনিসের পরে আমাদের আরো কাজ আছে, তোমাদেরকে বলতে পারে যে পার বরাবর কত দূরত্ব অতিক্রম করবে, এরকম বলতে পারে পার বরাবর অতিক্রান্ত দূরত্ব। এই পর্যন্ত বুঝতে পারলে আমরা সামনে সম্পর্কে আমরা সমস্যা আর নাই। তাহলে চলো এবার টাইপ 2 তে যাই। যে কোনো দূরত্বে নদী পার, যে কোনো দিকে সর্বনিম্ন দূরত্ব হতে পারে, সর্বনিম্ন সময় হতে পারে, যা মনে চায় তা হতে পারে, ওর যে দিকে মনে চায়, ওর ইচ্ছা সে রক্ষা করতে সেই দিকেই রওনা দিতে পারে। তাহলে আমরা এখন কি বলবো, যে কোনো দিকে রওনা দিয়ে নদী পার, যে কোনো দিকে রওনা দিয়ে, আটতিছে না রওনা, আর লিখবো না, ওই পর্যন্ত লিখলেই অনেক। যে কোনো দিকে রওনা দিলে মানে র্যান্ডম একটা ডিরেকশন, তোমার খালি মনে হচ্ছে আমার নদীটা পার হইলেই হইল, এই পার থেকে ওই পারে যাইতে পারলেই হলো, আমার ঠিক অপর প্রান্তে গিয়ে পৌঁছাইতে হবে এমন কোনো শর্ত নাই, বা আমার সময় যে খুবই কম লাগা লাগবে তার শর্ত নেই, খালি পৌঁছাইলেই হলো। মানে অনেকটা তোমাদের পড়াশোনার মতো, যে কোনো মতে ইন্টারটা পাস করলেই হলো, আমাদের হচ্ছে চান্স টান্স অত দরকার নাই। আগের ব্যাচে একজন বলে গেল যে ভাই এই একাডেমিকেই পাস করতে পারি না আর তো অ্যাডমিশন, তো সেই রকম অবস্থা, কোনো মতে খালি পার হইতে পারলেই হলো। তো ধরো তুমি এরকম একজন মহৎ মাঝি, মহৎ মাঝি, তোমার উদ্দেশ্য হলো খালি নৌকাটা নিয়ে নদীটা পার হওয়া। মনে করো তুমি ডুবে যাচ্ছ, অনেক স্রোত, তোমার উদ্দেশ্য ভাই জীবনটা বাঁচতেই হলো, তাড়াতাড়ি পার হওয়া লাগবে না, জীবনটা নিয়ে ওই পারে খালি যাই, তাহলে আমাদের জীবন সার্থক। তাহলে দেখো এইখানে আছে আমাদের সেই বিখ্যাত মাঝি, মহৎ মাঝি। আচ্ছা এটা আছে আমাদের হচ্ছে স্রোতের বেগ, স্রোতের বেগ, স্রোতের বেগকে আমরা কি কনসিডার করছি, ভি। আর হচ্ছে নদীর প্রস্থ আছে এইদিকে, নদীর প্রস্থটাকে আমরা কল্পনা করছি হচ্ছে, আমি র্যান্ডম যে কোনো একটা ডিরেকশন রওনা দিব, সোজা রওনা দিতে পারি, বাঁকা তার ইচ্ছা রওনা দিতে পারি, আমি ধরো এইদিকে রওনা দিব, আমার মনে চাইছে, তোমার মনে যদি অন্যদিকে চাই তুমি সেদিকে দিতে পারো। আমি এই দিকে নৌকার বেগটাকে কনসিডার করলাম, এই দিকে কি কনসিডার করলাম, নৌকার বেগ। তো নৌকার বেগ হিসেবে আমি ধরে নিলাম হচ্ছে ইউ। তাহলে স্রোতের সাথে আলফা কোণে তুমি রওনা দিছো, স্রোতের সাথে আলফা কোণে রওনা দিছো। এখন তুমি বলো তো এই যে নদীতে স্রোত আছে,
তাহলে তুমি যে দিকে রওনা দিছো সেই দিকে কখনোই কি পৌঁছাইতে পারবা না, অবশ্যই একটু বাঁকাই যাবা। তখন তোমার স্রোত এই দিকে ঠেলতে ঠেলতে এখানে নিয়ে চলে আসবে। তাহলে এইটা হবে হচ্ছে তোমার লব্ধি বেগ। এইটা হবে হচ্ছে লব্ধি বেগ। লব্ধি বেগটা হচ্ছে ডাব্লিউ, এটা হলো ইউ প্লাস। আগের বারের মতোই আমাদের একই রকম জিনিস, কত কোণে রওনা দিবা। এবার দেখো এই যে রওনা দেওয়াটা তুমি নিজে বাছাই করছো না, যে কোনো দিকে, যে কোনো দিক বলতে তোমার তো তাহলে দিক জানা থাকা উচিত যে আমি এত ডিগ্রি কোণে রওনা দিচ্ছি। তাই যে কোনো দিক হলে তোমাকে আলফা বলে দিবে, মানে তোমাকে বলে দিল যে 110 ডিগ্রি কোণে রওনা দিছো, 130 ডিগ্রি কোণে রওনা দিছো, 60 ডিগ্রি কোণে রওনা দিছো, 70 ডিগ্রি কোণে রওনা দিছো, 80 ডিগ্রি কোণে রওনা দিছো, যে কোনো একটা ডিরেকশন বলে দিবে। এটাই হচ্ছে র্যান্ডম যে কোনো একটা ডিরেকশনে রওনা দিয়ে নদী পার। তাহলে আলফার মান তখন তোমাকে আর বের করতে বলবেন, তোমাকে কি বের করতে বলতে পারে? লব্ধি বেগ বের করতে বলতে পারে। যদি আলফা দেওয়া থাকে তাহলে লব্ধি বের করা তো কষ্টের কোনো বিষয় হওয়ার কথা না। কত বেগে পৌঁছাবা, যে বেগে অপর প্রান্তে গিয়ে পৌঁছাবো, যে বেগে পৌঁছাবো সেটা হচ্ছে ডাব্লু। ডাব্লু ইকুয়ালস টু রুট ওভার ইউ স্কয়ার প্লাস ভি স্কয়ার প্লাস 2uv cos আলফা। যেহেতু তুমি নিজে রওনা দিচ্ছ তাহলে তুমি আলফা এর মান জানো, আলফা এর মান জানলে এখানে বসাই দিলেই কাজ হয়ে যাবে। এবার হচ্ছে যে বেগে পৌঁছানোর সাথে সাথে তোমাকে বললো যে হচ্ছে তোমার ওই পারে পৌঁছাইতে কত সময় লাগবে, কত সময়ে পৌঁছাবা, কত সময়ে পৌঁছাবে এটা জানতে চাই। একটু আগে আমরা কি বললাম, টাইমের একটা সূত্র সব সময়ই খাটে, সেটা কি? টি ইকুয়ালস টু ডি ডিভাইডেড বাই ইউ সাইন আলফা। টি ইকুয়ালস টু ডি ডিভাইড বাই ইউ সাইন আলফা, এটা সকল ক্ষেত্রে অ্যাপ্লিকেবল। এখন তুমি বলতে পারো ভাইয়া ওটা তো ওখানে প্রমাণ করে দেখাইলেন, এখানে আমি বিশ্বাস করি না যে ইউ সাইন আলফা প্রস্থ বরাবর, এটা বিশ্বাস করি না। মূল নিয়ম আমাকে বুঝান। তো মূল নিয়মটা কি ছিল? উপরে হচ্ছে দূরত্ব, যে বরাবর দূরত্ব সেই বরাবরই কি বসাইতে হবে বলতো? বেগ। তাহলে আমি প্রথমে একটু দূরত্ব বসাইছি ডি। তাহলে দূরত্ব এবার কোন বরাবর দেখেন তো ভাইয়া, এই যে এই বরাবর হচ্ছে আমাদের নদীর প্রস্থ ডি, এই যে এই বরাবর। এন্ড এই বরাবর কি ইউ সাইন আলফা কাজ করে কিনা এটা একটু আমরা দেখি। দেখো এই যে স্রোতের নৌকার বেগ ইউ, স্রোতের সাথে কত ডিগ্রি কোণ তৈরি করছে? নৌকার বেগটা ইউ স্রোতের সাথে কত ডিগ্রি কোণ তৈরি করছে? আলফা। তাহলে ভি বরাবর ইউ এর উপাংশ ইউ কজ আলফা, যে বরাবর কস তার লম্ব বরাবর কি ভাইয়া? অবশ্যই সাইন। তাহলে দেখো তো লম্ব বরাবর মানেই তো নদীর প্রস্থ বরাবর, তাহলে প্রস্থ বরাবর আদিবেগের উপাংশ কত হয়ে গেল? আদিবেগ সরি বারবার এটা চলে আসছে, প্রস্থ বরাবর নৌকার বেগের উপাংশ কি হয়ে গেল? ইউ সাইন আলফা। আমরা আগের বার বলছিলাম কি যে বরাবর দূরত্ব সেই বরাবর বেগ। দেখো যে বরাবর দূরত্ব সেই বরাবর বেগ বসাইছি না, তাহলে এটা কিন্তু এই টাইপের ক্ষেত্রেও সত্য। তাহলে এটা কি যে কোনো দিকে রওনা দিয়ে নদী পার, যে কোনো দিকের মধ্যে আমি কি ওই যে সর্বনিম্ন দূরত্ব ধরতে পারি না? যে কোনো দিক, তাহলে সর্বনিম্ন দূরত্ব তো ওটার মধ্যে ইনক্লুডেড, যে কোনো দিক হইতে পারে। আমি যদি এই দিক দিয়ে যাই তাহলে তো সর্বনিম্ন দূরত্ব হইতে পারতো, তাহলে ওটাও তো যে কোনো দিক। এই জন্য এটা সব জায়গায় অ্যাপ্লিকেবল। যেহেতু যে কোনো দিকে রওনা দিয়ে নদী পারের মধ্যে সূত্রটা আসতেছে, এখানে যে সূত্রগুলা পাবা এই সূত্রগুলা সব জায়গায় অ্যাপ্লিকেবল, এই সূত্রগুলা সব জায়গায় অ্যাপ্লিকেবল। এবার আরেকটা কি বের করতে বলতে পারে, এবার আরেকটা কি বের করতে বলতে পারে, আরেকবার কি কি বের করছিলাম? আলফা ডাব্লিউ আর হচ্ছে টি, কত সময় লাগবে আর কি বের করতে বলতে পারে বলতো? আরেকটা কি কি বের করছিলাম? পার বরাবর অতিক্রান্ত দূরত্ব। আচ্ছা, তাহলে এই যে এখান থেকে ধরো তুমি রওনা দিছিলে এই পয়েন্টে অভিমুখে, তাহলে তুমি পৌঁছাইলে কোথায়? এই পয়েন্টে। তাহলে তুমি পার বরাবর ছিলা কোথায় বলতো? এই পয়েন্টে ছিল, ধরো এটা হচ্ছে এ পয়েন্ট, এসে পৌঁছাইলা হচ্ছে বি পয়েন্টে। তাহলে এই যে পার বরাবর তুমি কতটুকু দূরত্ব অতিক্রম করলা, পার বরাবর কতটুকু দূরত্ব অতিক্রম করলে, এটা যদি তোমাকে বের করতে বলে যে পার বরাবর কতটুকু দূরত্ব অতিক্রম করলা, তাহলে তুমি কেমনে বের করবে? এখন এটা একটু বোঝার জন্য লম্বাংশর জিনিসটা বুঝতে হবে। লম্বাংশের সাথে যোগ আর একদিন শিখছিলাম না, সেটা বুঝতে হবে। এখন আমাকে একটা জিনিস আগে একটু ক্লিয়ার করো, যে সময়ে তুমি নদী পার হইছো সেই সময় এইটুকু দূরত্ব কভার করছো না। দেখো এখান থেকে এখানে যাইতে ধরো 5 মিনিট লাগছে, এখান থেকে এই পর্যন্ত যাইতে ধরো 5 মিনিট লাগছে, তাহলে বলো তো এ থেকে বি বরাবর এইটুকু দূরত্ব অতিক্রম করতেও কতক্ষণ লাগছে? 5 মিনিট লাগছে। আবার আমি বললাম যে নদী পার হইতে 5 মিনিট লাগছে, তাহলে বলো তো নদীতে যে পথটা সে অতিক্রম করছে, এই যে বাঁকা পথ, এই পথটা অতিক্রম করতেও তার কত মিনিট লাগছে?
5 মিনিট। তাহলে সময় তো সব দিকেই একই হয়। তাহলে এখন এই আমার এই পার বরাবর দূরত্ব এবি যদি বের করতে বলে যে ভাইয়া পার বরাবর সে কতটুকু দূরত্ব অতিক্রম করছে সেটা বের করতে, সেটা যদি বের করতে পারে বেশ কয়েকভাবে বের করা সম্ভব। ওই যে কি বলে ওটাকে, পিথাগোরাস দিয়ে আনা যাবে, সমকোণী ত্রিভুজ দিয়ে পিথাগোরাস দিয়ে আনা সম্ভব। তবে ওটা একটু কমপ্লেক্স হইতে পারে। যদি তোমরা লম্বাংশের সাহায্যে যোগ করো ওটা বেশি সহজ হয়। দেখো লম্বাংশের বিষয়টা আরেকবার একটু মনে করে। তো ধরো এখানে একটা ভেক্টর আছে এ ভেক্টর, এখানে আরেকটা ভেক্টর আছে বি ভেক্টর। তাহলে এই ভেক্টরের লব্ধি হচ্ছে আর। আমি ধরো লম্বাংশের সাহায্যে এ ভেক্টর আর বি ভেক্টরের এ আর বি এর মধ্যবর্তী কোণ ধরো থিটা, এ আর বি এর মধ্যবর্তী কোণ ধরো থিটা। লম্বাংশ উপপাদ্যের সাহায্যে এই দুইটা ভেক্টরের আমি যোগ করব। লম্বাংশের কনসেপ্টটা কি ছিল, এ ভেক্টরের দুইটা উপাংশ থাকবে, একটা ধরে নিলাম যদি এক্স অক্ষ বরাবর হয় আর একটা ওয়াই অক্ষ বরাবর। বি ভেক্টরেরও দুইটা উপাংশ থাকবে, ধরো একটা যদি এক্স অক্ষ বরাবর হয় আর একটা হচ্ছে ওয়াই অক্ষ বরাবর হবে। তাহলে এরপর এই দুটার লব্ধি যদি আর হয় তাহলে আর এরও দুইটা উপাংশ যদি করি আর এক্স আর ওয়াই। মূল কনসেপ্টটা কি ছিল, যে ভেক্টরগুলো যোগ করবা তাদের এক্স অক্ষ বরাবর উপাংশের যোগ হবে লব্ধির এক্স অক্ষ বরাবর উপাংশের যোগফলের সমান, তাই না? এটাই মূল কথা ছিল। এবং ওই লব্ধির ওয়াই অক্ষ বরাবর উপাংশের যোগফল হবে ওই ভেক্টরগুলার ওয়াই অক্ষ বরাবর উপাংশের যোগফলের সমান। এটা ছিল মূল কথা। তো এখন দেখো এই কনসেপ্টটা আমরা এই যদি দুইটা ভেক্টর হয় তাহলে কিভাবে অ্যাপ্লাই করতে পারি। চিন্তা করো আমাদের লম্বাংশ প্রয়োগ করার জন্য প্রথমে যে কোনো একটা লব্ধি কল্পনা করা লাগতো। ধরে নিলাম এটা হচ্ছে লব্ধি আর, এবং লব্ধিটা এর সাথে যে কোন উৎপন্ন করবে সেটা আমাকে ধরে নিতে হবে। তো আমি একটা কাজ করি, লব্ধির অ্যাঙ্গেলটাকে থিটা ধরি আর এই অ্যাঙ্গেলটুকুকে আমি আলফা ধরি, তাছাড়া দুইটা সেম সেম হয়ে যাচ্ছে। তো এখন দেখো আমরা এক্স অক্ষ আর ওয়াই অক্ষ ধরো আমি নিজের মতো করে ধরে নিলাম, এইটাকে মনে মনে ধরে নিলাম এক্স অক্ষ আর এই বরাবর ধরে নিলাম ওয়াই অক্ষ, তোমাদের বোঝানোর সুবিধার্থে, যদিও অক্ষ না ধরলেও হয়। তাহলে এখন এক্স অক্ষ বরাবর আমি যদি লম্বাংশ প্রয়োগ করি তাহলে লব্ধির এক্স অক্ষ বরাবর উপাংশ হবে, লব্ধির এক্স অক্ষ বরাবর উপাংশ হবে ওই ভেক্টর গুলার এক্স অক্ষ বরাবর উপাংশের যোগফলের সমান। এখন দেখি লব্ধির এক্স অক্ষ বরাবর উপাংশ কি হবে, আর কস থিটা। লব্ধিটা যেহেতু এক্স অক্ষের সাথে থিটা কোণ উৎপন্ন করছে। এখন বলো তো এ ভেক্টরের এক্স অক্ষ বরাবর উপাংশ কি হবে, এ ভেক্টর এক্স অক্ষের সাথে কত ডিগ্রি কোণ তৈরি করছে, এ ভেক্টর এক্স অক্ষ বরাবরই না, এ ভেক্টর পুরোপুরি এক্স অক্ষ বরাবর। তাহলে এ ভেক্টর এক্স অক্ষের সাথে উৎপন্ন কোণ হলো 0, তাহলে এ cos 0 ডিগ্রি প্লাস বি ভেক্টর এক্স অক্ষের সাথে কত ডিগ্রি কোণ তৈরি করছে, বি ভেক্টর এক্স অক্ষের সাথে আলফা কোণ তৈরি করছে, তাহলে বি cos আলফা। তাহলে দেখো এই যে আর cos থিটা এটাও এক্স অক্ষ বরাবর, তাই না? আর এই যে ডান পাশের এইটাও কি কোন অক্ষ বরাবর, এক্স অক্ষ বরাবর। দুইটাই সমান না, দুইটাই কি সমান। এখন দেখো এই চিত্রটাকে নদীর হিসেবে কনসিডার করো, চিন্তা করো এটা হচ্ছে তোমার নৌকার বেগ ইউ, ঠিক আছে? এটা হচ্ছে তোমার স্রোতের বেগ ভি, এটা হচ্ছে নৌকা আর স্রোতের লব্ধি ডাব্লিউ। তাহলে দেখো এই যে লব্ধি বেগের এক্স অক্ষ বরাবর উপাংশ তার মানে ডাব্লিউ অফ এক্স, সেটা হলো নৌকার বেগের এক্স অক্ষ বরাবর উপাংশ ইউ অফ এক্স এবং স্রোতের বেগের এক্স অক্ষ বরাবর উপাংশ ভি অফ এক্স এর সমান। এরকম কিনা? এরকমই। তাহলে এখন দেখো লব্ধির এক্স অক্ষ বরাবর উপাংশ হচ্ছে ওমেগা ডাব্লিউ কস থিটা, আর এই যে স্রোতের এক্স অক্ষ বরাবর উপাংশ, দেখো তো স্রোতটা এক্স অক্ষ বরাবরই কাজ করতেছে না, তাহলে স্রোতের এক্স অক্ষ বরাবর উপাংশ হচ্ছে ভি কস থিটা, কস 0 ডিগ্রি যেটা। আর নৌকার বেগের এক্স অক্ষের সাথে উৎপন্ন কোণ হচ্ছে আলফা, তাহলে এটা হচ্ছে ইউ কস আলফা। ক্লিয়ার বিষয়টা? এটা কিন্তু বুঝতে পারলে ভালো, তবে এটা ছাড়াও ম্যাথ করা যায়, সমস্যা নেই, উপাংশের সাহায্যে বুঝতে পারলে খুবই ভালো। দেখো এই যে এক্স অক্ষ বরাবর নৌকার কথা যদি চিন্তা করি, এক্স অক্ষই আসলে পার বরাবর না, এক্স অক্ষটাই পার, ওয়াই অক্ষটাই হচ্ছে নদীর প্রস্থ। তাহলে এক্স অক্ষ হচ্ছে কি বরাবর বলতো, পার বরাবর, বরাবর, বা আমি এটাকে আনুভূমিক বরাবরও বলতে পারি, আনুভূমিক বরাবর, বা নদীর দৈর্ঘ্য বরাবরও বলা যাইতে পারে। বলা যাইতে পারে না? আচ্ছা এখন তাহলে দেখো এই যে এই বরাবর এ থেকে বি তে আসতে তোমার কত সময় লাগছে, এটা তোমার কত দূরত্ব অতিক্রম করছে এটা জানতে চাইছে, যে এখান থেকে এখানে আসতে কত সময় লাগছে।
তুমি যে সোজা এবারে পার হয়ে গেলা, এইদিকে পার হয়ে গেলা, তাহলে পার বরাবর কতটুকু দূরত্ব অতিক্রম করছো, পার বরাবর কতটুকু দূরত্ব অতিক্রম করছো, বা নদীর দৈর্ঘ্য বরাবর কতটুকু দূরত্ব অতিক্রম করছো, এটা তোমাকে বের করতে বলছে। আমরা কি জানি যে এই ম্যাথ গুলাতে সবগুলা বেগে কি ধরনের বেগ বলতো? সমবেগ। সমবেগে চললে অতিক্রান্ত দূরত্ব এস ইকুয়ালস টু কি লেখা যায়? ভিটি, মানে বেগ ইনটু সময়। তাহলে দেখো পার বরাবর অতিক্রান্ত দূরত্ব ধরো এস অফ এ বি, এটা যদি হয় তাহলে এই এ বি বরাবর মানে পার বরাবর বা নদীর দৈর্ঘ্য বরাবর বা আনুভূমিক বরাবর যতগুলা বেগ আছে সেই বেগ ইনটু সময়। বলতো এই বরাবর বেগ কি একটা? না, এই বরাবর বেগ করে দেখো তো, ভি কজ 0 ডিগ্রি প্লাস ইউ কজ আলফা ইনটু সময়, মোট সময়। পার হইতে যে সময় লাগবে এখান থেকে এখানে আসতে একই সময় লাগবে না? এখন তোমরাই বলো তো, এই যে ভি কজ 0 ডিগ্রি, কজ 0 এর মান কত? 1। তাহলে এই কজ 0 ডিগ্রি কি লেখার খুব দরকার আছে? লিখবো না। তাহলে কি দাঁড়াইলো? ভি প্লাস ইউ কজ আলফা ইনটু টি। এটা হলো তুমি পার বরাবর কতটুকু দূরত্ব অতিক্রম করবা তার সূত্র। এইটা তাহলে কি বলতো? পার বরাবর বেগ, এই যে এইটুকু ভি কজ, আরেক লাইন এখানে লিখি, ভি প্লাস ইউ কজ আলফা, এইটুকু হচ্ছে পার বরাবর বেগ, পার বরাবর বেগ। তাহলে যদি পার বরাবর দূরত্ব বের করতে চাও, পার বরাবর বেগ গুণন টাইম, পার বরাবর বেগ গুণন টাইম। দেখো এইটা কি ক্লিয়ার কিনা? এটা কি বের করতেছি আমরা? এটা বের করলাম হচ্ছে পার বরাবর অতিক্রান্ত দূরত্ব। পার বরাবর অতিক্রান্ত দূরত্ব। বুঝতে কি পারছি? উপাংশ যদি ক্লিয়ার থাকে তাহলে এটা ক্লিয়ার হবে। কারো কোনো কোশ্চেন থাকলে জিজ্ঞাসা করতে পারো। আচ্ছা, নৌকার ম্যাথের আমরা এখন একটু টাইপ 3টা দেখব। টাইপ 3 এটা হচ্ছে সর্বনিম্ন সময়ে তুমি যদি নদী পার হইতে চাও, ধরো পেছনে তোমার শত্রু তারা করছে বাংলা ছবির ভিলেনের মতো, নদী পার হইলেই জীবন বেঁচে যাবে, তাহলে তুমি কি চাবা যে ধীরে 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 যাই? তা কি চাবা? নাকি চাবা যে সব থেকে তাড়াতাড়ি ওই পারে খালি গেলেই আমার জীবনটা বেঁচে যায়? তাহলে সর্বনিম্ন সময়ে নদী পার তুমি চাচ্ছ এবার যে আমার দূরত্ব যা খুশি তাই হোক, কিন্তু আমি চাই হলো সর্বনিম্ন দূরত্বে, সর্বনিম্ন সময় নদী পার হইতে। এখন অনেকের মনে একটা ক্ষুদ্র ইচ্ছা জাগবে যে ভাইয়া এইটা তো আমি জানি। তোমার মনে হতে পারে ভাইয়া এটা তো আমি জানি। কি জানো? যে ভাইয়া দেখেন, আপনি যাইতে চাচ্ছেন সর্বনিম্ন সময়ে, এটা কেন লিখলাম, আপনি কি যাইতে চাচ্ছেন? সর্বনিম্ন সময়ে নদী পার হইতে চাচ্ছেন। তাহলে আপনি কাজ করেন, নদীর প্রস্থ বরাবর চলে যান, তাই তো হয়ে যায়। এটাই সর্বনিম্ন পথ না? এটাই সর্বনিম্ন পথ। তাহলে সর্বনিম্ন পথে যাইতে চাইলে আপনি এইদিকে রওনা দেন, এইদিকে যায় পৌঁছায় যাবেন, খুব ভালো কথা, সর্বনিম্ন সময় লাগে। সব সময় সর্বনিম্ন পথ সর্বনিম্ন সময়ের হয় না। সব সময় সর্বনিম্ন পথ সর্বনিম্ন সময়ের হয় না। মানে সব থেকে কম দূরত্বের পথটাতেই যে সব থেকে কম সময় লাগবে এটা সব ক্ষেত্রে কার্যকর না। একটা ছোট্ট উদাহরণ দেই তাহলে বুঝতে পারবে। ধরো এটা হচ্ছে একটা রাস্তা, এই রাস্তার এটা হলো এ নামক একটা স্থান, এটা হলো বি নামক স্থান। এইখানে এ থেকে বিতে যাওয়ার আরেকটা রাস্তা আছে, এই যে আরেকটা রাস্তা, এই দুইটা রাস্তা ধরো আছে এ থেকে বি অবস্থানে যাওয়ার। এখন বলো তো এ থেকে বিতে ধরো এটা হলো 1 নং রাস্তা আর এটা হলো 2 নং রাস্তা। এখন ধরো এ থেকে বিতে যেতে এই দুইটা রাস্তা আছে, তাহলে কোন রাস্তা দিয়ে গেলে সব থেকে কম সময় লাগবে? 1 নাম্বার রাস্তা দিয়ে গেলে সব থেকে কম সময় লাগবে, সব থেকে অল্প দূরত্ব। আর 2 নাম্বার রাস্তাতে যেহেতু ঘুরে যাইতে হবে সময়টা একটু বেশি লাগবে। এখন ধরো যে রাস্তাতে তুমি যাচ্ছ, দুটোই ধরো তুমি হচ্ছে গাড়ি করে যাচ্ছ, এই রাস্তাতে প্রচুর ভাঙ্গা চোরা আছে, অনেক ভাঙ্গা, মানে খালি ভাঙ্গা গাড়িতে মানে গিয়ার দেওয়ার থেকে গিয়ার ফালানো লাগে বেশি, কমান লাগে খেলে, ধীরে 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 যাওয়া লাগে, যেহেতু রাস্তা ভাঙ্গা, উঁচা নিচা, রাস্তায় পানি, দুনিয়ার সমস্যা। আর এই রাস্তা মনে করো ওই যে কি বলে ঢাকা এক্সপ্রেসওয়ে, ঢাকা মাওয়া যে এক্সপ্রেসওয়ে আছে সেই এক্সপ্রেসওয়ে, উড়ে চলে যাওয়া যাবে। তাহলে এখন বলতো এই এ থেকে বিতে সরাসরি গেলে কি সময় বেশি লাগবে না কম লাগবে? বেশি লাগবে। তার মানে সর্বনিম্ন দূরত্বের পথ সব সময় সর্বনিম্ন সময়ের হয় না। তাহলে এইখানে কি হবে চলো এটা একটু আমরা বোঝার চেষ্টা করি। তাহলে দেখো এটা হচ্ছে আমাদের নদী, নদীর প্রস্থ হচ্ছে ডি, এই দিক বরাবর হচ্ছে বেগ ভি। আচ্ছা, এবার তুমি চাচ্ছ হচ্ছে সর্বনিম্ন সময় নদী পার হইতে।
আচ্ছা শোনো, সর্বনিম্ন সময় যদি নদী পার হইতে চাও তাহলে টাইমের মানটা সব থেকে কম লাগতে হবে। টাইমের মান সব থেকে কম। দেখো তো, সর্বনিম্ন সময় নদী পার হও বা যে কোনো ভাবে নদী পার হও, তোমার প্রয়োজনীয় সময় বের করার একটা ফিক্সড সূত্র আমরা দিয়ে দিলাম না, বলো তো? প্রয়োজনীয় সময় টি হলে আমরা সূত্র কি বলছি? টি ইকুয়ালস টু ডি ডিভাইডেড বাই ইউ সাইন আলফা। এখন টাইম এই কয়েকটা বিষয়ের উপর ডিপেন্ডেন্ট। ডি মানে নদীর প্রস্থ, এটা কি কখনো পাল্টাবে? তুমি এই দিকে রওনা দাও, এই দিকে রওনা দাও, উড়ে যাও, ডুব দিয়ে যাও, চেঞ্জ হবে না। তাহলে ডি ফিক্সড। ইউ মানে নৌকার বেগ, আমরা ধরছি কি সব সমবেগ, বেগের মান কি চেঞ্জ হবে? তাহলে এটাও তো ফিক্সড। ইউও ফিক্সড, ডিও ফিক্সড। তাহলে এই দুটোর উপরে কি আসলে নির্ভর করে? টাইমটা তাহলে নির্ভর করতেছে কিসের উপর? আলফার উপর। আলফার উপর। আলফা মানে মধ্যবর্তী কোণ। আলফা মানে মধ্যবর্তী কোণ, মানে তুমি কত কোণে রওনা দিচ্ছ তার উপর। দেখো তো এই কোণের সাথে এর সম্পর্ক কেমন? সমানুপাতিক না ব্যস্তানুপাতিক? ব্যস্তানুপাতিক। তাহলে সাইনের মান যত বেশি হবে টাইমের মান তত, আর সাইনের মান যত কম হবে টাইমের মান তত বেশি হবে। তাহলে তুমি কি চাও? টাইমের মিনিমাম ভ্যালু চাচ্ছ না? তাহলে সাইন আলফা এর সর্বনিম্ন ভ্যালু তোমার জানতে হবে। বলতো সাইনের সর্বনিম্ন মান কত হয়? সাইনের সর্বনিম্ন মান কত? এই তাই তো সরি 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 সরি, এ তো ব্যস্তানুপাতিক সম্পর্ক। থ্যাংক ইউ। তাহলে এটা হচ্ছে সর্বোচ্চ হবে। টাইমের যদি মিনিমাম চাও, টাইমের যদি মিনিমাম ভ্যালু চাও, তাহলে সাইনের ভ্যালু কি হইতে হবে? সর্বোচ্চ। যেহেতু এটা কি সম্পর্ক বলতো? ব্যস্তানুপাতিক। তাহলে সাইন আলফার ম্যাক্সিমাম ভ্যালু কত? সাইনের সর্বোচ্চ মান হচ্ছে 1। কত ডিগ্রির জন্য হয়? সাইন 90 এর ভ্যালু 1। তাহলে সাইনের ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে 1। তাহলে সেক্ষেত্রে আলফা এর ভ্যালু কত ডিগ্রি? আলফাটা কি ছিল বলতো? যে কোণে তুমি রওনা দিচ্ছ সেইটা। তাহলে তুমি রওনা কিভাবে দিবা? বাঁকা ভাবে দিবা? তুমি রওনা দিবা কিভাবে বলতো? সোজা রওনা দিতে হবে। তাহলে তোমার নৌকার বেগ ইউ, নৌকার বেগ ইউ, এটা কোন বরাবর? প্রস্থ বরাবর। তাহলে প্রস্থ বরাবর রওনা দিলে তোমার আলফা কত ডিগ্রি হবে বলো? 90। এটা ফিক্সড। সর্বনিম্ন দূরত্বে নদী পার হতে চাইলে তুমি কিভাবে রওনা দিবা? লম্ব হবে। এটা অনেকের কাছে বিশ্বাস নাও হতে পারে। কেন বিশ্বাস হবে না? কারণ এই দিকে রওনা দিলে কি এই দিকে পৌঁছাবে? সে পৌঁছাবে এই বরাবর। এই বরাবর পৌঁছায় যাবে না। লব্ধি বেগ ডাব্লিউ ইউ প্লাস ভি। ভাইয়া এটা কি সর্বনিম্ন দূরত্ব? না তো, দূরত্ব তো বেশি অতিক্রম করতেছে, কিন্তু এই পথেই সময়টা তার সব থেকে কম লাগবে। কেন? এই যে ম্যাথমেটিক্যাল ব্যাখ্যা, বুঝতে পারছো? স্রোতের কারণে হয়তো না, স্রোতের কারণেই এই ঘটনাটা ঘটতেছে। যদি স্রোত না থাকতো, স্রোত হচ্ছে এখানে বাধা। ওই যে প্রথমে যে উদাহরণ দিলাম, প্রথম রাস্তায় কি বাধা ছিল না? ভাঙাচোরা রাস্তা। আর দ্বিতীয় রাস্তায় কি কোনো বাধা ছিল? বাধা থাকার কারণেই বেশি দূরত্বের পথটাতেই সময় কম লাগছে। এখানেও তো বাধা আছে, স্রোত তো সোজা যাইতে বাধা দিচ্ছে, এর কারণেই সোজা পথটায় সময়টা সর্বনিম্ন লাগবে না। এই পথে গেলে তখন তোমার সর্বনিম্ন সময়টা লাগবে। তাহলে দেখো, সর্বনিম্ন সময়ে নদী পার হইতে যদি চাও, সর্বনিম্ন সময় যদি নদী পার হইতে চাও, কখনোই তোমাকে আলফা বের করতে বলবে না। কারণ কি? এটা তো আমরা মুখস্থ বলতেই পারি যে সর্বনিম্ন সময় নদী পার হইতে চাইলে, সময়ের মান সর্বনিম্ন হইতে চাইলে আলফার ভ্যালু কত হবে? 90। আলফার ভ্যালু 90। তাহলে তোমাকে যদি বলে যে এই ক্ষেত্রে প্রয়োজনীয় সময় কত, তাহলে সর্বনিম্ন সেই সময়টা কত? প্রয়োজনীয় সময় টি কস্ট আমরা সবসময় কি জানি? ডি ডিভাইডেড বাই ইউ সাইন আলফা। সাইন আলফা এর মান কত ভাইয়া? আলফা এর ভ্যালু 90 ডিগ্রি। সাইন 90 ডিগ্রি এর ভ্যালু কত? সাইন 90 ডিগ্রি এর ভ্যালু হচ্ছে 1। তাহলে টি ইকুয়ালস টু ডি ডিভাইডেড বাই ইউ, এটাতে এটা ব্যবহার করা যায়। এখন তুমি কি এটা আলাদা করে মুখস্থ করবা? আমার বুদ্ধি শোনো না, একটা সূত্র মুখস্থ করে সবসময়ই হবে। ডি ডিভাইডেড বাই ইউ সাইন আলফা। আলফার মান যা হয় বসাই দিবে। নতুন করে এক একটার জন্য এক এক সূত্র মুখস্থ করবা। সর্বনিম্ন দূরত্বের জন্য টি ইকুয়ালস টু ডি ডিভাইডেড বাই ডাব্লিউ, টি ইকুয়ালস টু ডি ডিভাইডেড বাই রুট ওভার ইউ স্কয়ার মাইনাস ভি স্কয়ার। এত মুখস্থ করার দরকার নেই। সব সময় নদী পার হইলেই ডি ডিভাইডেড বাই ইউ সাইন আলফা। নদী পার হইলেই ডি ডিভাইডেড বাই ইউ সাইন আলফা। আচ্ছা, তাহলে সময় বের হয়ে গেল। এখন তোমাকে বলতে পারে তুমি কত বেগে অপর প্রান্তে গিয়ে পৌঁছাবা, কত বেগে পৌঁছাবো। তার মানে লব্ধি বেগ ওমেগা, সরি কৌণিক বেগের কথা মনে হচ্ছে, ডাব্লিউ। দেখো তো এই ডাব্লিউটা লব্ধি বেগ কার কার? নৌকার এবং স্রোতের। ভিটা কি আমাদের? ভি হচ্ছে আমাদের স্রোতের বেগ। তাহলে ডাব্লিউ হচ্ছে কি?
স্রোতের বেগ আর নৌকার বেগের লব্ধি। দেখো তো এই দুইটার মধ্যবর্তী কোণ কত ডিগ্রি, এই দুইটার মধ্যবর্তী কোণ কত ডিগ্রি? দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ যদি 90 ডিগ্রি হয় তাদের লব্ধি কেমনে বের করে? রুট ওভার পি স্কয়ার প্লাস ভি কিউ স্কয়ার। তাহলে এখানে কি আসবে? ইউ স্কয়ার প্লাস ভি স্কয়ার। আর কিছু কি লেখার দরকার আছে? আলফা তো 90 ডিগ্রি, ওটা এমনি বাদ চলে যাবে। আলফা 90 ডিগ্রি, cos 90 এর মান 0, ওটা এমনি বাদ চলে যাবে। তাহলে কত বেগে পৌঁছাবা? রুট ওভার ইউ স্কয়ার প্লাস ভি স্কয়ার। আচ্ছা, আর কি বলতে পারি? কত কোণে অপর প্রান্তে গিয়ে পৌঁছাবা, কত কোণে পৌঁছাবা। তাহলে দেখো, যে দুইটা ভেক্টরকে তুমি যোগ করতেছো তাদের লব্ধির অ্যাঙ্গেলটাই হচ্ছে যে কোণে তুমি যায় পৌঁছাবা, লব্ধির অ্যাঙ্গেলটাই হচ্ছে যে কোণে গিয়ে পৌঁছাবা সেইটা। তাহলে এখন দেখো এই অ্যাঙ্গেলটা কেমনে বের করবা? দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ যদি 90 ডিগ্রি হয় তাহলে লব্ধির অ্যাঙ্গেল tan থিটা ইকুয়ালস টু কি লেখা যাবে? লম্ব ডিভাইডেড বাই ভূমি, লম্ব ডিভাইডেড বাই ভূমি। তাহলে নিচে কে বসবে? যার সাথে অ্যাঙ্গেল সেটা বসাই দাও, যার সাথে অ্যাঙ্গেল সেটা হচ্ছে ভি, উপরে ইউ, এখান থেকে থিটা বের করে নিতে। বুঝছো? সহজ না কঠিন? খুবই সহজ। তাহলে চলো আরেকটা জিনিস এখান থেকে করে ফেলি, যে পার বরাবর অতিক্রান্ত দূরত্ব, পার বরাবর অতিক্রান্ত দূরত্ব ধরো x হইলে এই চিত্রে পার বরাবর অতিক্রান্ত দূরত্ব কতটুকু? দেখো তো, এই যে এতটুকু তুমি পার বরাবর অতিক্রম করছো না, পার বরাবর অতিক্রান্ত দূরত্ব x, পার বরাবর অতিক্রান্ত দূরত্ব x। এটা এখন কেমনে বের করবা? ওই যে পার বরাবর বেগ কত বলো তো? পার বরাবর বেগ একটু আগে করলাম, ইউ ভি সাইন আলফা প্লাস ভি, মানে ভি প্লাস ইউ সাইন আলফা, এটা হচ্ছে পার বরাবর বেগ। তাহলে আমরা একটু আগেই পড়ছি, কি পড়ছি, কি পড়ছি বলতো? পার বরাবর বেগ, পার বরাবর বেগ ইজ ইকুয়ালস টু ভি প্লাস ইউ সাইন আলফা। এটা কিন্তু সব সময়, এই যে দেখো এইদিকে ভি, এইদিকে ইউ এর উপাংশ হচ্ছে সাইন আলফা। বলতো এই ক্ষেত্রে আলফার মান কত? আলফার ভ্যালু কত এই ক্ষেত্রে? সাইন 90 ডিগ্রি ভ্যালু কত? 1। তাহলে এখানে আসলে কি হবে? ভি প্লাস ইউ, যা হবে তা তুমি বসাই দিবা, যা হবে তা তুমি বসাবা, ইনটু কি আসবে? আচ্ছা, এটা তো বেগ, শুধু বেগ লিখলাম। তাহলে দূরত্ব কেমনে বের করবা? দূরত্ব ইকুয়ালস টু, দূরত্ব ইকুয়ালস টু বেগ, বেগ ইনটু কি বলতো? সময়। দূরত্ব ইকুয়ালস টু বেগ ইনটু সময়। আলফার ভ্যালু বসাইলে ভি প্লাস ইউ ইনটু টি হয়ে যাবে। দেখো এটা কি বুঝছি? এটা আরেক ভাবে বের করা যায়। কেমনে ভাইয়া? পিথাগোরাস, পিথাগোরাস আনা যায়। তাকাও তো, একটু তাকাও, এটা যদি থিটা হয়, দেখো এইটা যদি থিটা হয়, আমি কি এইটাকেও থিটা বলতে পারবো? এদেরকে পরস্পরে কি কোণ বলা যাইতে পারে? একান্তর কোণ বলা যাইতে পারে। এইটা থিটা হলে এইটাও থিটা, একান্তর কোণ। তাহলে দেখো এই জিনিসটাকে একটু সুন্দর করে আমি এখানে আঁকাই। এই যে এইটা, এইটা আর এইটা, এটা হচ্ছে তোমার নৌকা ছিল, এই দিক বরাবর কে আছে? লব্ধি। এই দিক বরাবর কে আছে? ইউ। আর এই দিক বরাবর কি ছিল? স্রোত ভি, তাই না? আর এইটা ছিল আমাদের নদীর প্রস্থ, নদীর প্রস্থ ডি। তাহলে এখন দেখো এই অ্যাঙ্গেলটুকু কত? এই অ্যাঙ্গেলটুকু হচ্ছে থিটা। তুমি বের করতে চাও এই দূরত্ব এক্স, এই দূরত্ব এক্সটা বের করতে চাও না? তাহলে দেখো এই দূরত্ব তুমি কিভাবে বের করবা? আমরা একটু ট্যান থিটার সূত্রে, সরি, এখানে দেখো সমকোণী ত্রিভুজের কোণের বিপরীত বাহুকে কি বলা যায় বলতো? কোণের বিপরীত বাহু হচ্ছে লম্ব, তাহলে অপর বাহুটা হচ্ছে ভূমি। তাহলে তোমার কাছে লম্ব আছে, ভূমি বের করতে হবে। কোন ত্রিকোণমিতিক অনুপাত? লম্ব আছে ভূমি, ট্যান, ট্যান ইকুয়ালস টু লম্ব বাই ভূমি। তাহলে দেখো এখান থেকে আমরা একটু করি, এখান থেকে দেখো তো ট্যান থিটা, থিটা কোনটা? যে কোণে তুমি যায় পৌঁছাইছো সেইটা। ট্যান থিটা ইকুয়ালস টু কি লেখা যাবে? লম্ব ডিভাইডেড বাই ভূমি। তাহলে এখানে কোণের বিপরীত দাও, লম্ব কে বলতো? লম্ব কে বলতো? লম্ব হচ্ছে ইউ, আর ভূমিকে, ভূমিটাকে এক্স। তুমি এটা করবা, দেখবা স্যার সুন্দর করে নাম্বার কেটে দিচ্ছে। কেন বলতো? ত্রিকোণমিতিক এই অনুপাতগুলোর কোনো একক হয়? উপরে দেখো ইউ এর, ইউ মানে কি? বেগ, বেগের একক কি? মিটার পার সেকেন্ড। এক্স মানে দূরত্ব, দূরত্বের একক মিটার, কাটাকাটি গেলে তো একক থেকে যায়, পার সেকেন্ড কম্পাঙ্কের একক। তাহলে এটা কি ট্যান থিটার একক কম্পাঙ্ক হয়ে গেলে তো হবে? তাহলে ভাই ভুল কোথায় হইলো? যে ত্রিকোণমিতিক অনুপাতগুলো যখন করবা তখন হচ্ছে একই জাতীয় রাশির অনুপাত হয়, একই জাতীয় রাশির অনুপাত হয়। উপরে যদি বেগ বসাও নিচেও বেগ বসাইতে হবে, উপরে যদি দূরত্ব বসাও তাইলে যায় নিচে দূরত্ব বসাইতে পারো, উপরে যদি বেগ বসাও নিচে কি বসাইতে হবে?
অবশ্যই বেগ। এটা অলরেডি তুমি একবার বসায় আসছো, এই যে ইউ ডিভাইডেড বাই, ঠিক আছে, ইউ ডিভাইডেড বাই ভি, ইউ ডিভাইডেড বাই ভি। তাহলে ভাইয়া এখানে ইউ কই থেকে আসলো? তাহলে এই যে কোণের বিপরীত বাহু লম্ব, এটা হচ্ছে ভূমি, tan θ ইকুয়ালস টু লম্ব ডিভাইডেড বাই ভূমি। এই যে লম্ব, তাহলে ভূমিতে এক্স আছে, ভি কই থেকে আসলো? ভূমিতে এক্স আছে, ভি কই থেকে আসলো? এই যে এখানে ভি আছে, এটাকে স্থানান্তর করা যায় না এখানে? এই তো হয়ে গেল। এবার তাহলে তো ভাই দূরত্ব বের হইলো না। আমার তো দরকার পার বরাবর অতিক্রান্ত দূরত্ব এক্স, সেটা কেমনে? এখন তুমি যদি মনে করো যে tan θ সমান সমান দূরত্ব নিয়ে করবা, তাহলে কোণের বিপরীত বাহু লম্ব। দেখো লম্ব বরাবর দূরত্বকে ডি ধরা যায়, দেখো তো লম্ব বরাবর দূরত্বকে ডি ধরা যায় কিনা? তাহলে লম্ব বরাবর দূরত্ব ডি, আর ভূমি বরাবর দূরত্ব কি? এক্স। দেখো তো দুটাই tan θ সমান সমান না? tan θ সমান এইটা, tan θ সমান এইটা, তাহলে এরা দুইজন পরস্পরের সমান। tan θ সমান এইটা, tan θ সমান এইটা, দুইটাতে একই জিনিস। তাহলে কি আমরা বলতে পারি না ইউ ডিভাইডেড বাই ভি ইকুয়ালস টু ডি ডিভাইডেড বাই এক্স? বলা যাইতে পারে, দুইটাই যেহেতু সমান। এখান থেকে দেখো তো এক্স সমান সমান কি লেখা যাবে? পার বরাবর অতিক্রান্ত দূরত্ব এক্স সমান সমান কি লেখা যাবে বলো? ভি ডিভাইডেড বাই ইউ ইনটু ডি। এইভাবেও এই পার্টিকুলার মেথডে এই ম্যাথটা করতে পারো, মানে এই টাইপের বেলা এটা করতে পারো, ভি ডিভাইডেড বাই ইউ ইনটু ডি। এই লাইন থেকে এলেন, বুঝছো না? উল্টাই দিয়ে গুণ করে দেওয়া হয়েছে। তাহলে দেখো টাইপ 3 কি আমাদের কাছে ক্লিয়ার? তাহলে আজকে আমরা কি কি শিখলাম? সর্বনিম্ন দূরত্বে নদী পার, সর্বনিম্ন সময় নদী পার, যে কোনো দিকে রওনা দিয়ে নদী পার। এর ভিতরে নদী পার হইতে প্রয়োজনীয় সময়, নদী কত কোণে পার হচ্ছি, কত কোণে রওনা দিচ্ছি, তারপরে কত বেগে পৌঁছাচ্ছি, পার বরাবর কতটুকু দূরত্ব অতিক্রম করতেছি, এই সবগুলাই কিন্তু আমরা শিখে ফেলছি। আশা করা যায় এই টপিকটা তোমাদের কাছে ক্লিয়ার হয়ে গেছে। এই টপিক থেকে অবশ্যই কোশ্চেন আসবে তোমাদের একাডেমিক লাইফে। সিকিউ আসার সব থেকে গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে এইটা। এই অধ্যায় থেকে সিকিউ আসার সব থেকে গুরুত্বপূর্ণ টপিক এটা, এটা আসেই, এটা বারবার আসেই, মিস নাই। আচ্ছা, তোমরা বোর্ড কোশ্চেন যখন খুলবা তখন দেখবা প্রত্যেকটা বারই এই টপিক থেকে কোশ্চেন আসছে। এই জন্য এটা খুবই ভালো মতো করবা। আগামী দিন ইনশাল্লাহ এই টপিকের আমরা ম্যাথ করবো। ধন্যবাদ।